আমি হাসিনাকে ফাসিস্ট বলতে আর রাজি না, নট এট অল। ইউনূসের এই জিনিসগুলি দেখে উনি যে কাজগুলি করেছেন, এইটা দেখার পর এখন আমি মনে করি ইউনূস ইজ আ বিগার ফাসিস্ট। আসল ফাসিস্ট হলো ইউনূস। তো আমি যে জিনিসটা বলতে চাই যে আপনি ধরেন শুধু এইটা না, আমি আরেকটা তথ্য দিয়ে দিই। যখন ইউনূস সাহেব আসেন এয়ারপোর্টে, সবাই রিসিভ করেছে ওনাকে, তিন বাহিনীর প্রধানরাও ছিল, সবাই ছিল। লাউঞ্জে ইউনূস সাহেবকে একটা লিস্ট দেওয়া হয়েছিল, যে উপদেষ্টা কারা থাকবেন সেই লিস্ট হয়েছিল। উনি ওইখানে বসে সব কেটে দিয়েছে, ওইটা ধরেন ছিঁড়ে ফেলে দিয়েছে। এবং উনি তখন আর্মি চিফকে বলেছে দ্যাট দিস উইল নট বি অ্যান আর্মি ব্যাকড গভর্নমেন্ট, এইটা আমি চালাবো, আমি যাকে ইচ্ছা ওকে নিয়ে আসবো। বিকজ উনাকে তো আনতে হবে ওনার কনস্পিরেটরসদেরকে, যারা ইনভলভ ছিল এই কনস্পিরেসিতে। সো এই কারণে যেহেতু ইট ওয়াজ নট এন আর্মি ব্যাকড গভর্নমেন্ট, আর্মির সাথে ওনার সম্পর্ক খুবই খারাপ, ভালো ছিল না। উনি চেষ্টাও করেছেন সরাতে, ওইটা পারেন নাই উনি, ঠিক আছে। রাষ্ট্রপতি কোনোভাবে রাজি না যে প্রধানদেরকে সরানো হবে। এবং এইখানে গভর্নমেন্ট যে চলেছে, আর এরা যে রাষ্ট্রপতি যে টিকে আছেন, টোটাল 1000% আর্মড ফোর্সেসের ব্যাকিংয়ে। ওদের ব্যাকিং যদি না থাকতো তাহলে এরা তুলে ফেলে দিত ওনাকে। এবং ডক্টর ইউনূস 14 থেকে 15 বার বিদেশে গিয়েছেন। সংবিধান মোতাবেক বিদেশ থেকে ফিরে রাষ্ট্রপতিকে লিখিতভাবে জানাতে হবে, জানানোর কথা আসলে বিদেশ সফরে কি হয়েছে সেগুলো কিন্তু তাকে জানানো হয়নি। মানে এগুলোর নেপথ্যে আসলে কি ছিল? উনি প্রধানমন্ত্রীর যে দপ্তর, যেটা প্রধান উপদেষ্টার দপ্তর, সেটাকে বানিয়েছিলেন ওনার ইউনূস সেন্টার। ওখানে ওনার সাথে কাজ করা লোকজনকে উনি নিয়োগ দিয়েছিলেন, ওনার আত্মীয় স্বজন নিয়োগ দিয়েছিলেন। নিজে বলেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে, কিন্তু ওইখানে তো তার ভাতিজাকে চাকরি দিয়েছেন, ইউনূস সেন্টারের লোকজনকে চাকরি দিয়েছেন, মোহিত সাহেবদের আত্মীয়কে চাকরি দিয়েছেন। কেন? হ্যাঁ, কেন চাকরি দিয়েছেন মোহিত সাহেবের আত্মীয়কে? কারণ তার লোক, নিজের লোক। উনি নিজের লোক দিয়ে দেশ চালিয়েছেন, দেশের লোক দিয়ে দেশ চালান নাই। উনি দেশের ভালো মন্দ বিবেচনা করেন না, উনি বিবেচনা করেছেন নিজের ভালো মন্দ। উনি এগুলো যে শুধু জানান নাই তাই না, প্রেসিডেন্টকে দিয়ে অধ্যাদেশ জারি করিয়েছেন, আদেশ জারি করিয়েছেন নিজের ইচ্ছা মতো, এবং সেইগুলিকে তিনি এক্সিকিউট করানোর চেষ্টা করেছেন। এবং এইভাবে তিনি মূলত আইন থেকে শুরু করে বাংলাদেশের সব কিছুকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করেছেন। মিসইউজ অফ পাওয়ার বলে একটা শব্দ আছে, এইটার উদাহরণ চূড়ান্তভাবে তিনি দেখিয়েছেন। অ্যাবিউজ অ্যান্ড মিসইউজ অফ পাওয়ার দুইটাই তিনি করেছেন। এবং তিনি তার পছন্দ অনুযায়ী আইনের বিধিবিধান কে উপেক্ষা করার জন্য প্রেসিডেন্টকে দিয়ে নতুনভাবে আদেশ জারি করিয়েছেন। যেমন খুশি তেমন সাজর মতো, তিনি যেমন খুশি তেমন লেখো, এইভাবে করেছেন। দেখেন, প্রেসিডেন্টকে যে রিপোর্টটা দেওয়ার কথা, এটা তো তার দেওয়ার কথা না। উনি তার অফিসকে বলবেন, অফিস একটা রিপোর্ট প্রিপেয়ার করে পাঠাবে। যদি উনি সেটা দিতে নাও চান, নিয়ম রক্ষার তাগিদে ওনার এটা করা উচিত ছিল, কারণ উনি একটা ব্যাড প্রেসিডেন্স, ব্যাড এক্সাম্পল সেট করছেন। উনি একটা খারাপ এক্সাম্পল সেট করে গিয়েছেন যে চাইলে পরে এইভাবে প্রেসিডেন্টকে উপেক্ষা করা যায়। মুখে তারা কি বলেছেন আপনি চিন্তা করে দেখেন। আলী রিয়াজ যখন সংস্কার কমিশন বানিয়েছে, এই আলী রিয়াজ কমিশনে উনি হচ্ছেন চিফ, তাহলে এখানে যা যা বলা হয়েছে ওনারও দায়িত্ব আছে। ওইখানে ওনারা বলেছেন প্রেসিডেন্টের এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে আচরণ, সেটাকে ব্যালেন্সে আনতে হবে। কি করতে হবে? প্রেসিডেন্টকে আরো বেশি ক্ষমতায়ন করতে হবে। আর নিজে যখন প্রধান উপদেষ্টা, তখন উনি প্রেসিডেন্টকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখে দিয়েছেন। সাচ আ ডাইকোটমাস নেচার, দ্বৈত মানসিকতা এবং দ্বৈত আচরণ। আপনি সকালবেলা ডক্টর জেকিল আর রাত্রেবেলা মিস্টার হাইড, এটা হতে পারেন। আপনি ব্যক্তিগত আচরণ হতে পারেন, যেমন সমকামীদের অধিকার, গে রাইটস, এইসব নিয়ে ওনার একটা জায়গা আছে, ওইটা উনি থাকেন, না করি না। উনি বিভিন্ন দেশে যান, ওইখানে গেলে উনি হয়তো তাদেরকে জড়িয়ে টড়িয়ে ধরেন। এপস্টেইন ফাইলসে তো ওনার 11 বার নাম আছে, আমার আপনার তো নাই, শেখ হাসিনারও নাই, খালেদা জিয়ারও নাই। ওনার আছে কেন? তাদের সাথে ওনার কি লেনদেন ছিল? ওখানে পরিষ্কার লেখা আছে, অন্তত একটা লেনদেন লেখা আছে, সিমসন্সে যাতে তাকে নিয়ে কথা বলে, যেটা নিয়ে একসময় আমরা খুব ভেবেছি, ওরে বাবা উনি কত বিরাট, উনি সিমসন্সে গিয়েছেন। সিমসন্সে গিয়েছেন এপস্টেইনদের তদবিরে। আর এপস্টেইন কি করতো? ওনার এদের সাথে দহরম মহরম থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ব্যক্তিগত যৌনাচরণ, ব্যক্তিগত ধর্মাচরণ, সেখানে উনি আস্তিক না নাস্তিক এইসব জানার আমাদের প্রয়োজন নাই। কিন্তু উনি যখন প্রধান উপদেষ্টা, তখন উনি আমাদের
রাষ্ট্র এবং সরকারের যে আইন কানুন সেগুলির প্রতি শ্রদ্ধাশীল হবেন। যতক্ষণ পর্যন্ত উনি সেটা বদলাইতে পারেন নাই ততক্ষণ উনি নিজে সেই আইনের অধীনে। আমার একটা আইন অপছন্দ হতে পারে, অ্যাজ লং অ্যাজ দ্যাট রুল এক্সিস্টস আমাকে সেটা মানতে হবে, এটাই রাষ্ট্র। ওনারা রাষ্ট্র চিন্তা শিখাতে আসলেন না আলী রিয়াজরা। ওনারা কি বললেন, এই রাষ্ট্রটা তৈরি হয় নাই, তাহলে আমরা একটা রাষ্ট্র বানাবো। ওনাদের রাষ্ট্রের চেহারাটা কি? ওনাদের রাষ্ট্রের চেহারার মধ্যে পরিবারতন্ত্র নাই, কিন্তু ওনার অফিসে পরিবার আছে ডক্টর ইউনূসের। ওনার ওইখানে স্বজনপ্রীতি নাই, কিন্তু উনি ওনার ইউনূস সেন্টারটাকে প্রধান উপদেষ্টার দপ্তরে ট্রান্সফার করেছেন। ওনার সাথে জীবনে যে কোথাও কেউ সাক্ষাৎকার নিয়েছে, একটুখানি হুজুর হুজুর করেছে, তাদেরকে উনি বিভিন্ন পদে পদায়িত করেছেন। উনি ক্ষতিপূরণ দিবেন শরীফ ওসমান হাদির পরিবারকে, পরিবারের মধ্যে তার স্ত্রীকে বিবেচনায় নেন নাই, সন্তানকে বিবেচনায় নেন নাই, নিয়েছেন ভাইকে। এবং তাকে কোথায় দিয়েছেন? একটা সরকারি পদে দিয়ে দিয়েছেন, যেখানে কিনা আমাদের একজন কম্পিটেন্ট লোক দরকার, কারো ভাই বোন না। আপনি 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতেন, 20 কোটি দিতেন, 50 কোটি দিতেন, কিন্তু কূটনৈতিক নেগোসিয়েশনে বা কূটনৈতিক তৎপরতার মধ্যে আপনি এমন কাউকে দিবেন কেন যার কূটনীতির কোনো অভিজ্ঞতা নাই? আচ্ছা আসেন, উনি আরো কি কি করেছেন? আপনি ওনার প্রতিদিন একটা করে খারাপ কাজের কথা বলা যাবে। উনি যে কদিন ছিলেন প্রতিদিন একটা করে খারাপ কাজ করেছেন উনি। ওনারা এই কমিশন করে কি বললেন, কেউ যেন মেয়াদবিহীনভাবে ক্ষমতা থাকতে না পারে, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত 2 মেয়াদের বেশি থাকতে পারবে না। আর উনি গিয়ে সাক্ষাৎকার দেন, বলেন যে আমাকে তো লোকে 50 বছর চায়। এই কথাটা উনি মুখ দিয়ে বলেন কিভাবে? যে লোক নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলে 10 বছরের বেশি থাকতে পারবে না, উনি বলে জনগণ নাকি তাকে 50 বছর থাকতে বলে। তাহলে কোন জনগণ ওনাকে বলেছে 50 বছর থাকতে, আর কোন জনগণ ওনাকে গিয়ে বলেছে যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না? একই জনগণই তো, একই জনগণ। তো উনি কে? উনি কি ফেরেশতা? ওনার বেলায় জনগণের এক আইন আর অন্যদের বেলায় এক আইন। উনি করলে ফাইন, আমরা করলে আইন। এবার দেখেন, উনি মবের জনক হয়েছেন এবং উনি সব জায়গাতেই মবকে উস্কে দিয়েছেন। উনি ওনার বক্তৃতার মধ্যে বলেছেন এদেরকে প্রতিহত করতে হবে। তোমাদের শরীরে তেজ নাই, তোমাদের শরীরে তেজ নাই, কোথায় সেই তেজ? কেন তেজ দিয়ে কেন কেউ কাউকে প্রতিহত করবে? আমার স্বামী হায়দার পাটোয়ারিকে ভাল লাগে না, এই জন্য আমি ওর উপর ঝাঁপিয়ে পড়বো আমার শরীরে তেজ আছে দেখে, বা ওর তেজ আছে দেখে ও ঝাঁপিয়ে পড়বে আমার উপরে। আমি অ্যাডভোকেট মহসিন রশিদের কাছে গিয়ে বলবো যে ভাই, স্বামী আমার সাথে অন্যায় করেছে, আপনি একটা মামলা করে দেন। নাহলে আমি পুলিশের কাছে যাব, বলবো স্বামী অন্যায় করেছে। উনি পুলিশের কাছে যেতে বলে না, উনি আইনের কাছে যেতে বলে না, কিন্তু সংস্কার কমিশনের মধ্যে বলে আইনের শাসন স্থাপন করবে। নিজে আইনের প্রতি শ্রদ্ধাশীল না, নিজে আইনকে মোচড়ায়, ভাঙে, আর অন্যদেরকে উনি আইন শিখায়। তো এই ডাইকোটমাস নেচার উনি কোত্থেকে রপ্ত করেছেন? ওনার একটা, আপনি খুব খুব ভালোভাবে ওনাকে প্রোফাইলিং করবেন। ওনার প্রোফাইলিং করলে আপনি দেখবেন উনি মনে করে যারা বিদেশে পড়ালেখা করেছে তারাই শুধু শিক্ষিত। বাংলাদেশে কোনো শিক্ষিত লোক পড়াশোনা করে না, বাংলাদেশের শিক্ষা কোনো শিক্ষা না। ওনার বক্তৃতার মধ্যে, ওনার কাজের মধ্যে এটা এসেছে। উনি বাংলাদেশের ডাক্তারদেরকে ডাক্তার মনে করে না। উনি বন্দরের বক্তৃতা দিতে গিয়ে বলেছে বাংলাদেশে যে ডাক্তার দেখে না লোকে, সেরকম এই ইন্ডিয়া চলে যায়, সেরকম এই বন্দর চালাতে পারে না, এই জন্য আমাদের আমেরিকার কাছে, দুবাইয়ের কাছে যেতে হবে। আপনি বেচবেন বন্দর, আপনি ডাক্তারদেরকে অপমান করছেন কেন? আর ডাক্তারদের কাছে যেতে পারে না। উনি যখন ক্ষমতায় আসলেন, এসেই প্রফেসর শামসুল আরিফিনকে উনি নিয়োগ দিলেন হচ্ছে ওনার গ্যাস্ট্রোএন্টারোলজির দেখার জন্য, ওনার গ্যাস্ট্রিক চিকিৎসা করার জন্য। কেন ভাই, তখন আপনি বিদেশ থেকে চিকিৎসক আনলেন না কেন? বাংলাদেশের চিকিৎসাটা খারাপ। উনি ওনার যে গ্রামীণ একটা হেলথ চালু করেছেন, ওইখানে কি বিদেশি ডাক্তারদেরকে দিয়ে করান? উনি কোয়াকদেরকে চাকরি দেয়। আপনাকে একটা মজার জিনিস বলি, উনি ডাক্তারদের সঙ্গে কোনো দেখা করেন নাই, কিন্তু ওনার উপদেষ্টা এবং উনি কোয়াকদের সাথে দেখা করেছেন যারা ডাক্তার না। উনি ব্যবসায়ীদের সাথে কোনো দেখা করেন নাই, কিন্তু ওনার বিনিয়োগ উপদেষ্টা বিদেশে গিয়ে এক তথাকথিত নামধারী ব্যবসায়ীর সঙ্গে দেখা করে একটা পলিটিক্যাল ডিল সাইন করে উনি এখানে এসে স্ট্যাটাস দিয়েছেন, ড্রিল বেবি ড্রিল। উনি জাতিকে গ্রিল বেবি গ্রিল করছেন, আর ওনার উপদেষ্টা ওখানে গিয়ে বলে ড্রিল বেবি ড্রিল। এটা করে নাকি আমাদের এমন হবে, আমেরিকা আমাদের উপর মানে এত সন্তুষ্ট হবে, যে কোনো চুক্তিতে আমাদেরকে প্রায়োরিটাইজ করবে, আমাদেরকে গুরুত্ব দিবে। তারপরে আমেরিকা কি করলো? 50% শুল্ক চাপিয়ে দিল, এবং ওনার লোকজন গিয়ে নাকে খত দিয়ে সেই চুক্তি স্বাক্ষর করে এসে বলে জনগণকে এটা জানতে দেওয়া যাবে না, কারণ আমরা বলে এসেছি এটা জনগণ জানবে না। জনগণের পক্ষে আপনি চুক্তি করেন আর জনগণকে জানাবেন না। আবার উনি আবার অভিযুক্ত করে যে আওয়ামী লীগ সরকার আদানির সঙ্গে না জানিয়ে চুক্তি করেছে, চাইনিজের সাথে চুক্তি করেছে। চাইনিজরা বানিয়েছে পায়রা বন্দর, ওইটা উনি দেখতে পাঠায় পিটার হাসকে। কেন? ওইটা নাকি ওইটাও ইজারা দিবে।
বা কিছু একটা করবে। আরো মজার ব্যাপার, উনি আমাদের প্রধান উপদেষ্টা, উনি গেছে ক্লিন্টন ফাউন্ডেশনের এক ডিনারে, সেখানে গিয়ে উনি একটা স্টেজে উঠেছে, সেখানে আবার কে না বলে ওনার সাথে সাথে ওনার পিছনে স্টেজে উঠে গিয়েছে। ওনার কোনো ধারণা নাই আন্দোলন সম্পর্কে। উনি 4 জনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে 5 নম্বরকে পরিচয় করিয়ে দিয়েছে যে ইনিও আমাদের তরুণ, এসেও আন্দোলন করেছে। পরে দেখা গেল যে সে নাকি আবার ছাত্রলীগ, সে আওয়ামী লীগ, মানে ওনার কোনো ধারণা নাই। কারণ উনি তো আন্দোলনটাও ঠিক মতো করে নাই। উনি একটা পিআর ফার্মকে হায়ার করেছে, ভাড়াটিয়া, উনি ভাড়াটিয়া দিয়ে আন্দোলন করেছে টাকার জোরে। এইবার আসেন, ওনার পাশে দাঁড়িয়ে থাকে, ওনার সেলফি তোলা না তোলা, ওনার পাশে দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে পিটার হাস। আমার প্রধান উপদেষ্টার পাশে পিটার হাস এভাবে দাঁড়িয়ে থাকবে কেন? আমার তো দেখলে মনে হয় যে এটা এক ধরনের ভুল। একটা বাঙালি দাঁড়াবে, একটা বাংলাদেশি দাঁড়াবে, ওনার সেলফি তোলার জন্য কে তুলবে কে তুলবে না, ওনার পাশে দাঁড়িয়ে আছেন পিটার হাস। উনি একটা দল তৈরি করলেন এনসিপি, যেটার উনি কি বলবো ছদ্মপিতা। ওই এনসিপিকে উনি নিয়ে সব জায়গায় বেড়াতে যান। উনি নারী অধিকারের কথা বলেন, কিন্তু ওনার সাথে নারীকে নিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করেন না। তাসনিম জারাকে ডিম নিক্ষেপ করা হয়, উনি এক দরজা দিয়ে বের হন, তাসনিম জারাকে আরেক দরজা দিয়ে উনি বের করেছেন। কেন? আপনি নিয়ে গিয়েছেন, আপনি এই ছেলে মেয়েদের নিরাপত্তা বিধান করবেন না। উনি বললে পরে ওনার বাসার সামনে এসে মপ করে, আর উনি তাদের উপর ঠান্ডা পানি ছিটায়, আর শিক্ষকদের উপরে গরম পানি ছিটায়। আপনি শুনতে থাকেন। এই ভদ্রলোক এটা করতে করতে এখন রাষ্ট্রপতি মুখ খুলে দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি আজকে বাদে কালকে হয়তো মহামান্য থাকবেন না, পলিটিক্যাল সরকার এসেছে, উনি হয়তো সেই কারণে পলিটিক্যাল উইশ অনুযায়ী তিনি হয়তো বিদায় নেবেন। কিন্তু মহামান্যকে অপমান করা মানে রাষ্ট্রকে অপমান করা। যেই রাষ্ট্র উনি সংস্কার করতে এসেছেন, যেই রাষ্ট্রের আইন দিয়ে উনি 106 রেফারেন্স নিয়েছেন, যেই রাষ্ট্রের কারণে উনি আজকে প্রধান উপদেষ্টা, উনি সেই রাষ্ট্রের রাষ্ট্রপতিকে অপমান করেন, মানে উনি তো রাষ্ট্রকে অপমান করেন। আবার যার কাছে তিনি শপথ নিয়েছেন তার সাথে আবার যাওয়ার সময় দেখাও করেন না, এইটুক ভদ্রতা নেই। অথচ উনি জাতিকে ভদ্রতা শেখান, উনি জাতিকে গণভোট শেখান, জাতিকে উনি শিষ্টাচার শেখান, জাতিকে উনি শিষ্টতার কথা বলেন। ভাই, আমার সাথে আপনার যে প্রকাশ্য ব্যবহার, এইটাই হচ্ছে ব্যবহার, আমি এটাকে বিচার করবো। ওনার সাথে তো আমার ব্যক্তিগত সম্পর্ক নাই। কিন্তু দেখেন, আপনাকে মনে আছে উনি নিজে নামাজ পড়তে গেছেন, রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে যেতে দেন। ঈদের নামাজ পড়তে আপনি একজন মুসলমানকে বাধা দেন কেমনে? উনি রাষ্ট্রপতি হয়েছেন বলে কি উনি ঈদের নামাজ পড়তে যাইতে পারবেন না প্রকাশ্যে? শুধু তাই নয়, দেশের ভিতরে অনেক অনুষ্ঠানে তাকে যেতে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে যেতে দেন নাই, সেটা তো ধর্মীয় দায়িত্ব না। কিন্তু ধর্মের দায়িত্ব হিসেবে উনি তো গিয়ে ঈদগাহে নামাজ আদায় করতেই পারেন। এবং উনি যদি ওখানে যান রাষ্ট্রপতি অবস্থায়, উনি রাষ্ট্রপতির প্রোটোকল পাবেন। উনি ওনার পাশে আর কেউ প্রোটোকল পাচ্ছে এটা উনি দেখতে দিতে চান নাই মানুষকে। উনি রাজা, উনি মহাজন, উনি সব। এই জায়গাতে উনি আমাদেরকে শিখিয়েছেন এবং এই তরুণদেরকে উনি নষ্ট করেছেন। এগুলি শিখিয়ে গেছেন। উনি বুঝিয়েছেন যে দেখো, রাষ্ট্র যে আচরণ করে ওটা আইন না, আমি যেটা করি সেটা আইন, এবং এইরকম হবে তোমরা বড় হয়ে। এইটা উনি তরুণদেরকে উৎসাহিত করেছেন। উনি নির্বাচনের আগে বলে দেয় কে জিতবে, কে মন্ত্রী হবে, কার সিট পাওয়া উচিত। উনি 17 বছরে ভোটাধিকার নামিয়ে আনার একটা বক্তৃতা দিয়েছিলেন যে ভোটাধিকারের বয়স কমিয়ে 17 করে দেওয়া দরকার। কদিন পরে আমরা দেখলাম এনসিপি তার ম্যানিফেস্টোতে লিখেছে ভোটের বয়স 16 করে দিতে হবে। উনি ওনার অফিসে 16 বছর বয়সীদেরকে চাকরি দেন আগে। ভোট দিতে পারলে চাকরি পাবে না কেন? উনি 16 বছর বয়সীদেরকে ওনার অফিসে চাকরি দেন, গ্রামীণ ব্যাংকে চাকরি দেন, সেটা দিবে না। উনি লোকজনকে গিয়ে বলে তোমরা উদ্যোক্তা হও। উনি উদ্যোক্তা হতে বলে, কিন্তু নিজে উদ্যোক্তা হিসেবে কর মাফ করায়। ওনার তো উচিত ছিল। আরেকটা জিনিস বলি, এটা বলে শেষ করি। গ্রামীণ ব্যাংক যে টাকা আদায় করে এবং টাকা দেয়, এই দুইটাই কিন্তু ওনার টাকা না। এটা কোনো রাষ্ট্রীয় বিনিয়োগ না। এগুলো সব হচ্ছে সরকারের বিনিয়োগ কিছু, আর কিছু হচ্ছে ডোনার ফান্ডেড, চ্যারিটি ফান্ডেড। এইগুলা, এই টাকা উনি আয় করে দেয় না, ওনার ব্যক্তিগত পয়সা ওখানে বিনিয়োগ করা নাই। তার মানে এটা মানুষের টাকা, জনগণের নামে এসেছে। সেই টাকা জনগণকে লোন দেয়, জনগণ সেটা সুদ সহ ফেরত দেয়। সেই সুদের উপরে ভ্যাট এবং ট্যাক্স উনি দিবে না। জনগণের টাকা উনি জনগণকে ফেরত দেবে না, নিজের প্রতিষ্ঠানের মধ্যে রেখে দিবে। আমি টাকা নিয়েছি, আমি টাকা দিয়েছি, আমার কাছ থেকে ভ্যাটও কালেক্ট করা হয়, ট্যাক্সও কালেক্ট করা হয়, কিন্তু সেটা উনি দিতে রাজি না। গ্রামীণ ব্যাংকের কোনো ক্লায়েন্ট বলেছে যে ভ্যাটার ট্যাক্স দিবে না? ভ্যাটার ট্যাক্স সে দিতে রাজি আছে, ওনার প্রতিষ্ঠানের ভ্যাটার ট্যাক্স দিতে উনি রাজি না। কিন্তু মানুষের কাছ থেকে ঋণ আদায় করতে রাজি। ঋণের টাকা আদায় করবে, কিন্তু ওই ঋণের টাকার উপরে জনগণের অংশ আছে। সব লোক তো ওনার কাছ থেকে ঋণ নেয়, কিন্তু যারা ঋণটা দেওয়া হয়েছে যেই টাকায়, সেই টাকা কি সব লোকের টাকা? সব লোকের টাকা কিছু লোককে উনি ঋণ দেয়, সেই লোকদের কাছ থেকে ট্যাক্স আর ভ্যাট আদায় করে উনি আবার সব লোককে ফেরত দিতে রাজি না। এই ট্যাক্স আর ভ্যাট সরকার যদি আদায় করে, এই টাকা কি কারো ব্যক্তিগত খাতে খরচ হবে? রাষ্ট্রীয় খাতে খরচ হবে। এই কারণে ওনার সময় কর আদায় কমে গিয়েছে, ট্যাক্স কমে গিয়েছে, কারণ উনি নিজেই তো ট্যাক্স দিতে রাজি না। উনি শুধু এইটাই করে নাই,
উনি নোবেল পুরস্কার পাওয়ার পরে এটার উপর আয়কর আছে। বাংলাদেশে কিন্তু লটারির পুরস্কারের উপর আয়কর আছে, দিতে হয়। উনি একটা আইন করে গিয়েছেন, কেউ যদি ভবিষ্যতে নোবেল পায় তাইলে তাকে কর দিতে হবে না। নিজে দিবে না, ভবিষ্যতে নোবেল বিজয়ী কর না দিতে চেয়েছে? ওনার কাছে কোনো ভবিষ্যতে নোবেল বিজয়ী এসে বলেছে যে কর দিবে না? উনি ভবিষ্যতে যদি কেউ নোবেল পায় তাকেও কর দিতে উনি মুক্ত করে দিয়ে গেছেন। মানে এক মজার ব্যাপার, নিজে দিবেন না, আরেকজন নোবেল পাবে তাকেও দিতে দিবেন। যে আমি রাষ্ট্রপতি একটি দেশকে তো প্রতিনিধিত্ব করেন, কিন্তু আমরা দেখেছি যে হাই কমিশনগুলোতে তার যে ছবি ছিল সেই ছবিগুলো জোরপূর্বক নামানোর জন্য বলা হচ্ছিল। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টিকে? দেখেন, রাষ্ট্রপতি তো একটা ব্যক্তি না, রাষ্ট্রপতি হচ্ছে একটা ইনস্টিটিউশন। জাস্ট অ্যাজ প্রাইম মিনিস্টার ইজ এন ইনস্টিটিউশন, ক্যাবিনেট ইজ এন ইনস্টিটিউশন, পার্লামেন্ট একটি ইনস্টিটিউশন, জুডিশিয়ারি একটি ইনস্টিটিউশন, সো প্রেসিডেন্টও একটি ইনস্টিটিউশন। রাষ্ট্রপতি কিন্তু তিনটার মধ্যেই আছে, নির্বাহী বিভাগেও আছে, জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ বিভাগ সবখানে পার্লামেন্টের মধ্যেই আছে। কিভাবে আছে উনি? আপনি হান্ড্রেডস অফ জিনিস আছে যেটা উনি সই না করলে হয় না এক্সিকিউটিভের। ইভেন সেক্রেটারিদের ট্রান্সফার এগুলি অনেক কিছু আছে যেগুলি ওনাকে সই করতে হয়। রুলস অফ বিজনেসে আছে যে কোন ফাইল ওনার কাছে যাবে। নাম্বার 2, তাহলে উনি এক্সিকিউটিভের পার্ট হয়ে গেলেন। আসেন লেজিসলেশনে ওনার পার্লামেন্ট যাই পাস করে সেটাকে ওনাকে অ্যাসেন্ট দিতে হয়। উনি অ্যাসেন্ট না দিয়ে ফিরিয়ে দিতে পারেন, আবার পাঠাবে, উনি ফেরাবেন বলে যে এই জিনিসগুলি তোমরা করো, আবার ফিরে আসলে উনি আবার যদি না করেন তাহলে ওইটা আইন হয়ে যাবে। উনি অর্ডিন্যান্স জারি করেন, অর্থাৎ উনি লেজিসলেট করছেন। তারপরে বিকজ পার্লামেন্ট নাই, সো পার্লামেন্টের কাজ করছেন। জুডিশিয়ারিতে উনি জজদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, উনি 106-এ সুপ্রিম কোর্ট থেকে অ্যাডভাইস নিচ্ছেন। সো উনি প্রত্যেকটা ব্রাঞ্চ অফ গভর্নমেন্টের সাথে জড়িত। উনি খুবই ইম্পর্ট্যান্ট অফিস, এটা বিরাট একটা ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনকে ইউনূস সাহেব হেয় করেছেন এবং রাষ্ট্রপতি অনেক কথাই বলে দিয়েছেন, এখন পাবলিকলি বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিস সত্য। আমি এই জিনিসগুলি অনেক আগেও বলেছি, ওনার প্রেস উইং চলে গেছে, এটা আমি অনেক আগে বলেছি। দেখেন, প্রেস উইং কেন খুব দরকার? এই যে অ্যাম্বাসেডার্সরা আসছে, ক্রেডেনশিয়ালস প্রেজেন্ট করছে, এইটার ছবি তোলা, এইটার প্রেস রিলিজ দেওয়া, বিকজ এইটা আবার ওদের গভর্নমেন্টকে পাঠাতে হয় যে আমি ক্রেডেনশিয়ালস প্রেজেন্ট করেছি। এখন এটার কোনো ছবি নাই, আপনি দেখেছেন কোনো ইসের ছবি? দেখেন নাই তো। আগে তো ছবি আসতো যে ওই ঘোড়ার উপরে গাড়িতে যাচ্ছেন যিনি নতুন এসেছেন, আর ঘোড়া দিয়ে ওনাকে নিয়ে যাচ্ছে স্কোর্ট করে। ইটস এ সেরিমোনিয়াল থিং। এইটা কোথাও ছবি এসেছে? আসে নাই। ওনার এখানে অনেকেই ধরেন অনেক যে দিবস হয় তখন লোকজন দেখা করতে যায়, কিছু এসেছে? আসে নাই। কারণ হচ্ছে প্রেস উইং নেই। তো কে সাপোর্ট দিচ্ছে? আইএসপিআর ওনাকে সাপোর্ট দিয়ে রেখেছে, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন যেটা আছে, ওরা সাপোর্ট দিয়েছে, ক্যামেরা ওরা দিয়েছে। ওইটা প্রেসকে দেয় না, বাট রাখে রেকর্ডে। এইটা আবার ওই গভর্নমেন্টসদেরকে দিয়ে দেয়, অর্থাৎ এমবাসিকে দিয়ে দেয়। সো এই ব্যক্তিকে যেভাবে হেউ করা হচ্ছে, আরও অনেক কথা আছে। ইউনূস সাহেব তো ওই শেখ হাসিনার সরকারকে সরানোর কনস্পিরেসিতে পার্শিয়ালি ইনভলভ না, পুরাপুরি ইনভলভ, একদম 1000% ইনভলভ হয়েছেন উনি। কীভাবে হয়েছেন? আল টেল ইউ। জামাতে ইসলামের যে ইউরোপিয়ান যে ভদ্রলোক দেখেন ওইখানে পিআর করেন, পাবলিক রিলেশনস করেন আমাদের জামাত ইসলামী ঢাকার, নাম হলো ব্যারিস্টার মোল্লা, আবু বকর মোল্লা। জি, ব্যারিস্টার মোল্লা স্পষ্টভাবে বলেছে যে আমরা ইউনূস সাহেব একটি পিআর ফার্ম এঙ্গেজ করেছেন
ইউনুস সাহেব ওই পিআর ফার্মের সাথে এবং আমরাও ওই পিআর ফার্মের সাথে যোগাযোগ করে আমরা মিলে এই গভর্নমেন্টকে ওভারথ্রো করার কনস্পিরেসি যেটা হয়েছে। সো কনস্পিরেসি তো ঢাকায় হয় নাই, কনস্পিরেসি তো মাহফুজ করে নাই, আর এই যারা আছে এরা করে নাই। হ্যাঁ, কনস্পিরেসি ইনিশিয়েট হয়েছে বাইরের থেকে। অ্যান্ড অলসো লেট মি টেল ইউ দিস, যারা কনস্পিরেটার্স ছিল তারা যখন এদের সাথে যোগাযোগ করতো, সে নাহিদের সাথে যোগাযোগ করবে তো নাহিদ হ্যাড এ নেম, নাহিদকে নাহিদ নামে বলতেন না, ধরেন এলেন বা নাসিম এরকম একটা নাম দেওয়া ছিল, ওই নামে এদের সাথে যোগাযোগ হতো। আর বাংলাদেশের মধ্যে নজরুল, আসিফ, শুভ্র, রিজওয়ানা এইগুলি সব জড়িত ছিল এই কনস্পিরেসির মধ্যে। সো আমার কথা হচ্ছে যে যদি আমরা 12th পার্লামেন্টকে অবৈধ না বলি, ওইটাকে যদি মেনে নেই, যেটা সবাই মেনেছে, ছাত্ররাও মেনেছে, সমন্বয়করাও মেনেছে, রাজনৈতিক দলগুলিও মেনেছে 12th পার্লামেন্টকে, তো 12th পার্লামেন্ট দ্বারাই তো ইলেক্টেড প্রেসিডেন্ট উনি আনইলেক্টেড লোক তো না। 12th এটা যেটা হলো, এই 12th পার্লামেন্টকে আপনি যদি মেনে নেন তাহলে আপনি একটা বৈধ সরকারের বিরুদ্ধে কনস্পিরেসি করেছেন, বৈধ সরকারের বিরুদ্ধে আপনি ইন্টারন্যাশনালি কনস্পিরেসি করেছেন, অ্যান্ড ইউ আর ইনভলভড, ইউ আর আ কনস্পিরেটর এটার মধ্যে। এখন কথা হলো, আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলি, হাসিনার গভর্নমেন্টকে অনেক অপোজ করেছি, আবার হান্ড্রেডস অফ লেখা আছে, ফেসবুকে বলেছি ওনাকে আমি কি বলে ফাসিস্ট আর কত কিছু, আমি লয়ার্সদের মুভমেন্টে সামনের সারিতে ছিলাম, অনেক কিছু আমরা করেছি, ঠিক আছে, এগেনস্ট হাসিনা। বাট